স্টুডেন্টস, আমরা ক্লাস 11 ইতিহাস পড়াচ্ছিলাম। তোমাদের এটা পার্ট 2, এই অধ্যায় 2, আর এটা হচ্ছে পার্ট 3 হবে। আজকে পার্ট 2 পর্যন্ত পড়িয়ে দিয়েছি। আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ, এটার পার্ট 3 দেখো। জলবায়ুর পরিবর্তন। সৃষ্টির পর পৃথিবী ছিল একটি জ্বলন্ত আগুনের পিণ্ডের মতো। পরবর্তীকালে কোটি কোটি বছর ধরে পৃথিবীর উপরিভাগ শীতল হতে থাকে। অবশ্য পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ এখনো যথেষ্ট উত্তপ্ত। ভূপৃষ্ঠ শীতল হতে হতে তার একদা প্রাণ সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়। সুদূর অতীতকাল থেকে পৃথিবীতে বারংবার জলবায়ুর পরিবর্তন ঘটেছে। হিমবাহ, বরফের আস্তরণ, পললের বিভিন্ন স্তর, সমুদ্রের সমতলের উত্থান পতন, বিভিন্ন জীবাশ্মের গায়ে ছাপ বা প্রভাব প্রভৃতি থেকে প্রাচীনকালে জলবায়ু পরিবর্তনের প্রমাণ পাওয়া যায়। এবার দেখো, বিভিন্ন যুগে জলবায়ু পরিবর্তন হয়েছে। প্রোটোরোজোইক যুগের আগেকার জলবায়ু সম্পর্কে বিশেষ কোনো জানা যায় না। প্রোটোরোজোইক যুগ থেকে, বিশেষ করে নিম্ন প্রোটোরোজোইক যুগ থেকে বিভিন্ন যুগে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন করে। প্রসঙ্গত উল্লেখ্য যে জলবায়ুর এই পরিবর্তনের যুগে পৃথিবীর গড় তাপমাত্রা বর্তমানকালের গড় তাপমাত্রার চেয়ে বেশি ছিল, কিন্তু মাঝে মাঝে পৃথিবীর তাপমাত্রা অস্বাভাবিকভাবে হ্রাস পেয়ে বিভিন্ন হিমযুগের আবির্ভাব ঘটেছিল, মানে একদম বরফ আর কি। নিম্ন প্রোটোরোজোইক যুগের পর থেকে কোয়াটারনারি হিমযুগ পর্যন্ত পৃথিবীতে মোট 4টি হিমযুগ এসেছিল। এক হচ্ছে নিম্ন প্রোটোরোজোইক হিমযুগ, আজ থেকে অন্তত 57 কোটি বছর পূর্বে এই হিমযুগের অস্তিত্ব ছিল। 2 হচ্ছে নিম্ন ক্যাম্ব্রিয়ান হিমযুগ, আজ থেকে অন্তত 50 কোটি বছর পূর্বে পৃথিবীতে এই হিমযুগ বিরাজ করেছিল। 3 হচ্ছে পার্মো কার্বনিফেরাস হিমযুগ, আজ থেকে অন্তত 28 কোটি বছর পূর্বে পৃথিবীতে এই হিমযুগের সূচনা শুরু হয়েছিল আর কি। এবার দেখো কোয়াটারনারি হিমযুগ। 4, আজ থেকে অন্তত 30 লক্ষ বছর পূর্বে এই হিমযুগ শুরু হয়েছিল এবং অন্তত 10,000 বছর পূর্ব পর্যন্ত এই যুগ পৃথিবীতে বিরাজ করেছিল। এই যুগের শেষ পর্ব অর্থাৎ প্লেস্টোসিন উপযুগ শুরু হয়েছিল আজ থেকে অন্তত 20 লক্ষ বছর পূর্বে। প্লেস্টোসিন পর্বের হিমযুগটি একটানা হিমযুগ ছিল না, এই যুগে 4টি ক্ষুদ্র ক্ষুদ্র হিমযুগের সৃষ্টি হয়েছিল। এ সম্পর্কে দেখো, এক হচ্ছে তুষার যুগ ও উষ্ণ যুগের বারবার ফিরে আসা। প্লেস্টোসিন যুগে জলবায়ুতে অস্বাভাবিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এক হচ্ছে তুষার ও উষ্ণ যুগ। প্লেস্টোসিন যুগে বেশ কয়েকবার পর্যায়ক্রমে তুষার যুগ ও উষ্ণ যুগ ফিরে এসেছিল। এক একটি তুষার বা শীতল এবং উষ্ণ পর্যায়ে গড়ে প্রায় 1,25,000 বছর স্থায়ী হয়েছিল। ডক্টর আলব্রেক্ট পেঙ্ক ও ডক্টর ব্রুকনার তাদের গবেষণায় দেখিয়েছেন যে প্লেস্টোসিন যুগে মোট 4টি শীতল পর্যায় এবং 3টি উষ্ণ পর্যায় এসেছিল। তারা এই 4টি যুগকে তুষার যুগকে যথাক্রমে বলেছেন গুনজ, মিন্ডেল, রিস এবং উরম নামে চিহ্নিত করেছেন। একইভাবে এই 4টি তুষার যুগের মধ্যবর্তী 3টি উষ্ণ যুগকে যথাক্রমে গুনজ, মিন্ডেল রিস এবং রিস উরম নামে চিহ্নিত করেছেন। প্রাচীন প্রস্তর যুগের সূচনা থেকে প্রথম ও দ্বিতীয় তুষার যুগ অর্থাৎ গুনজ ও মিন্ডেল পর্যন্ত সময়কালে প্রাচীন প্রস্তর যুগের প্রথম পর্ব বিরাজমান ছিল। তৃতীয় তুষার যুগ অর্থাৎ রিস থেকে শুরু করে চতুর্থ তুষার যুগ অর্থাৎ উরম প্রথম ভাগ পর্যন্ত পৃথিবীতে প্রাচীন প্রস্তর যুগের মধ্য পর্ব বিরাজ করেছিল। আর প্লেস্টোসিন যুগের শেষ ভাগ বা চতুর্থ তুষার যুগে অর্থাৎ উরম প্রাচীন প্রস্তর যুগের শেষ পর্ব বিরাজমান ছিল। আজ থেকে প্রায় 10,000 বছর পূর্বে সর্বশেষ তুষার যুগ বিদায় নিয়েছে। এটাই মনে রাখতে হবে, আজ থেকে প্রায় 10,000 পূর্বে সর্বশেষ তুষার যুগ বিদায় নিয়েছে। এবার দেখো তুষার যুগের প্রাধান্য। প্লেস্টোসিন যুগে বেশ কয়েকবার তুষার ও উষ্ণ যুগ পর্যায়ক্রমে ফিরে এলেও এ যুগের অধিকাংশ সময় শীতল পর্বের অস্তিত্ব ছিল। অনুমান করা হয় তুষার যুগে অধিকাংশ সময় পৃথিবীর তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে বিরাজ করত। এরূপ শীতল জলবায়ুর ফলে এ যুগে পৃথিবীর বৃহৎ অংশ বরফের চাদরে ঢাকা পড়ে গেছিল। এবার দেখো তখন ভূমি ও পরিবেশ কেমন ছিল। টার্সিয়ারি যুগে পৃথিবীর বিভিন্ন স্থানে পর্বতসমূহের উত্থান ঘটে এবং ভূপৃষ্ঠের নানা পরিবর্তন ঘটে, তা বর্তমানকালের রূপ পরিগ্রহ করে। পরবর্তী কোয়াটারনারি যুগের প্রথম পর্বে অর্থাৎ প্লেস্টোসিন যুগে পর্যায়ক্রমে তুষার যুগ ও উষ্ণ যুগ আসার ফলে প্রকৃতিতে এর প্রভাব পরিলক্ষিত হয়। প্লেস্টোসিন যুগ থেকে ভূমি রূপে বিভিন্ন ধরনের পরিবর্তন চলতে থাকে। এক হচ্ছে হিমবাহ উপত্যকা, এক হচ্ছে ইউ আকৃতি বিশিষ্ট উপত্যকা। প্লেস্টোসিন যুগের তুষার পর্বে পৃথিবীর বিভিন্ন পর্বতের শিখরগুলিতে প্রচুর পরিমাণে বরফ সঞ্চিত হয়। এই বরফ পৃথিবীর অভিকর্ষ বলের টানে হিমবাহের আকারে
অত্যন্ত ধীর গতিতে সমতল ভূমির দিকে নেমে আসে। বিশালাকার হিমবাহের ঘর্ষণে ভূমি ক্ষয় হয়ে ইংরেজি ইউ আকৃতি বিশিষ্ট উপত্যকার সৃষ্টি হয়। বর্তমানে পর্বতের নিম্নবর্তী সেসব স্থান বিস্তৃত তৃণভূমি অঞ্চলে পরিণত হয়েছে। 2 হচ্ছে গ্রাবরেখা স্তূপ। পর্বতের গা বেয়ে নেমে আসার সময় হিমবাহ পাহাড়ের কোলের গাছপালা, পাথর, অন্যান্য বস্তু সব নিয়েই নেমে আসে। হিমবাহর রেখা পর্বতের যে রেখা থেকে নিচে নামলে হিমবাহের বরফ গলে জলে পরিণত থাকে বলে হিমবাহ রেখা। অতিক্রম করার পর হিমবাহ ক্রমে জলে পরিণত হয়ে বিভিন্ন নদী নালা সৃষ্টি করে। এই জল আর বয়ানা পদার্থ সমূহ বহন করতে পারে না বলে সেগুলি স্তূপাকারে জমা হয়ে থাকে। এই স্তূপকে গ্রাবরেখা স্তূপ বলে। লোয়েস। 2 হচ্ছে লোয়েস। বিভিন্ন তুষার যুগে বিভিন্ন স্থানের মাটি বা বালি বাতাসের দ্বারা বাহিত হয়ে অন্যত্র স্থানান্তরিত হয়েছিল। দীর্ঘকালে এইভাবে স্থানান্তরের ফলে বিভিন্ন স্থানে এই বালি বা মাটি জমা হয়ে উঁচু ডিবি তৈরি করত। বায়ুবাহিত মাটি সঞ্চিত হয়ে গড়ে ওঠা এরূপ ভূমি লোয়েস নামে পরিচিত। ভারত, চীন, ফ্রান্স ও অন্যান্য দেশে বহু প্রাচীন লোয়েস দেখা যায়। যেদিক থেকে বায়ুবাহিত বালি এসে লোয়েস গঠিত হয় তার বিপরীত দিকটি ঢাল অত্যন্ত খাড়া হয়। লোয়েসের ভূমি সাধারণভাবে খুব উর্বর হয়। অন্যান্য পরিবর্তন, প্লেস্টেশন যুগে তুষার যুগের প্রভাবে আরো বিভিন্ন ধরনের ভৌগোলিক পরিবর্তন ঘটে। পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্প হয় এবং সমুদ্রপৃষ্ঠের ক্রমিক উত্থান ও পতন ঘটে। তুষার যুগে সমুদ্রের জলরাশির একটি বড় অংশ বরফে পরিণত হলে সমুদ্রপৃষ্ঠ তুলনামূলকভাবে নিচু হয়ে যায়। তাছাড়া সমুদ্র ও স্থলভাগের জলরাশি বরফে পরিণত হলে পৃথিবীর বিস্তীর্ণ অংশের মধ্যে সংযোগ স্থাপিত হয়। পর্যায়ক্রমিক শীতল ও উষ্ণ যুগের আগমনের ফলে মাটিতে বিদারণ ও সংকোচন ধর্মের প্রভাবে বিভিন্ন স্থানে গিরিখাত জাতীয় ফাটলের সৃষ্টি হয়। এবার 4 দেখো, প্লেস্টেশন যুগের শেষ পর্বের ভূমি পরিবর্তন। তুষার যুগের অবসানের পরবর্তীকালে বিভিন্ন স্থানের আদিম মানুষের জনবসতিযুক্ত অঞ্চলের ভূমিরূপের পরিবর্তন ঘটতে শুরু করে। বাল্টিক সাগর ও কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী অঞ্চল দেখো। পূর্বে বাল্টিক সাগর ও কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী অঞ্চলে ছিল জলমগ্ন। প্লেস্টেশন যুগের শেষ পর্বে এই অঞ্চলের কিছু স্থানে মরুভূমি এবং কিছু স্থানে সমতল ভূমি সৃষ্টি হয়। সাহারা অঞ্চল। এই অঞ্চলে প্লেস্টেশন যুগের পূর্বে যথেষ্ট উর্বর ছিল এবং এই অঞ্চলে প্রচুর আদিম মানুষ বসবাস করত। পরবর্তীকালে দীর্ঘকাল ধরে বাতাসের সঙ্গে প্রচুর বালিরাশি উড়ে এসে এই অঞ্চলে সঞ্চিত হয়। ফলে প্লেস্টেশন যুগের শেষ পর্বে সাহারা অঞ্চল শুষ্ক মরুভূমিতে পরিণত হয়। লোহিত সাগরীয় ভূমধ্যসাগরীয় অঞ্চল। এই অঞ্চল পূর্বে যথেষ্ট উর্বর ছিল। এখানে বহু সুস্বাদু জলের হ্রদ অস্তিত্ব ছিল, কিন্তু প্লেস্টেশন যুগের শেষ পর্বে সুস্বাদু জলের হ্রদগুলির অস্তিত্ব লুপ্ত। এখানে জলাশয় ও ভূমিতে লবণের মাত্রা বৃদ্ধি পায়। গোবি মরুভূমি অঞ্চল। প্লেস্টেশন যুগের পূর্বে পর্যন্ত গোবি মরুভূমি অঞ্চলে বহু হ্রদ ও সাগর অস্তিত্ব ছিল। পরবর্তীকালে বহু হ্রদ ও সাগরের অস্তিত্ব লুপ্ত হয়ে প্লেস্টেশন যুগের শেষ পর্বে এখানে মরুভূমি সৃষ্টি হয়েছে। পারস্য উপসাগর। প্লেস্টেশন যুগের পূর্বে পারস্য উপসাগর উত্তর দিকে বর্তমান আবিসিনিয়া ও সোমালিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। প্লেস্টেশন যুগের শেষ দিকে উত্তর দিকের বিস্তৃতি হ্রাস পায়। 5 দেখো, ভূমিরূপের স্থিরতা লাভ। প্লেস্টেশন যুগে ভূমিরূপে অবিরাম পরিবর্তনের পর এই যুগের শেষে তুষার যুগের অবসান ঘটে। ফলে ইতিমধ্যে ঘটে যাওয়া ভূমিরূপে নানা পরিবর্তনগুলির পরবর্তী হেলোসিন যুগ এক প্রকার স্থিরতা লাভ করে। মহাদেশ ও মহাসাগর। মহাদেশ ও মহাসাগরগুলি বর্তমানকালে চেহারা লাভ করে। নদী নালা। পর্বত শিখরের হিমবাহ থেকে বিভিন্ন নদী নালার সৃষ্টি হয়। স্থলভাগের প্রসার দেখো। স্থলভাগের বরফ গলে গিয়ে নতুন নতুন স্থলভাগ জেগে ওঠে। সমুদ্রের জলস্তর বৃদ্ধি। সমুদ্রের জলস্তরের উচ্চতা বৃদ্ধি পায়, ফলে বহু নিম্নভূমি সমুদ্রগর্ভে চলে যায়। মরুভূমি সৃষ্টি। দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ অংশের শুষ্কতার ফলে মরুভূমির সৃষ্টি হয়। অরণ্যের সৃষ্টি। ইউফ্রেটিস, টাইগ্রিস, নীল, সিন্ধু, ইয়েলো প্রভৃতি নদী উপত্যকায় অরণ্যের সৃষ্টি হয়। ইউরোপের নাতিশীতোষ্ণ অঞ্চলের বিস্তীর্ণ অংশ অরণ্যে ছেয়ে যায়। এরপর দেখো পরিযান। প্লেস্টেশন যুগে পৃথিবীতে আধুনিক মানুষের পূর্বপুরুষের আবির্ভাব ঘটেছিল বলে পূর্বে উল্লেখ করা হয়েছে। পূর্বে আরো উল্লেখ করা হয়েছে যে আধুনিক মানুষের পূর্বপুরুষের প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে আফ্রিকায়। আজ থেকে অন্তত 1.5 থেকে 2 লক্ষ বছর আগে আফ্রিকায় আধুনিক মানুষের পূর্বপুরুষের উদ্ভব ঘটেছিল বলে নৃতত্ত্ববিদ মনে করেন। উদ্ভবের পর থেকে দীর্ঘকাল ধরে আফ্রিকার মাটিতে আদিম মানুষের বসবাস বিবর্তনের ধারা অব্যাহত থেকেছে। আন্তঃমহাদেশীয় পরিযান। মানুষের যাত্রা। আফ্রিকা সুদীর্ঘকাল বসবাস করে। পরবর্তীকালে সেখানকার আদিম মানুষ প্রয়োজনের তাগিদে দূর দূরান্তের অজানা ভূখণ্ডের উদ্দেশ্যে যাত্রা করে এবং পৃথিবীর বিভিন্ন মহাদেশীয় ভূখণ্ডে ছড়িয়ে পড়ে। মানুষ ও অন্যান্য প্রাণীর এই ভিন্ন ভিন্ন মহাদেশীয় ভূখণ্ডে গমনকে আন্তঃমহাদেশীয় পরিযান বা এক কথায় পরিযান বলা হয়। এই যে পরিযান মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, এই হচ্ছে পরিযান। আন্তঃমহাদেশীয় পরিযানের মাধ্যমে আদিম মানুষ সহ বিভিন্ন প্রাণী আফ্রিকা থেকে বিভিন্ন উপদেশীয় বিভিন্ন মহাদেশীয় স্থলপথ ও মহাসাগরীয়
বরফ পথের উপর দিয়ে বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়েছিল। উষ্ণ পর্যায়ে বরফ গলে গিয়ে ভূপৃষ্ঠ উন্মুক্ত হলে এবং সাগর জলে ভরে গেলে বিভিন্ন মহাদেশে সাগরের জলরাশির দ্বারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। 2. ডিএনএ পরীক্ষা। আদিম মানুষের পরিযান সম্পর্কে গবেষণার পদ্ধতি হিসেবে ডিএনএ পরীক্ষা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রাচীন জীবাশ্মের সঙ্গে বর্তমানকালের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের ডিএনএ তুলনামূলক আলোচনা করে আদিম মানুষের পরিযান সম্পর্কে বিভিন্ন তথ্য জানা সম্ভব হচ্ছে। দেখা যায় যে আফ্রিকার বহু প্রাচীন জীবাশ্মগুলির ডিএনএর বৈশিষ্ট্যগুলির মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য বর্তমান পৃথিবীর বিভিন্ন মানব গোষ্ঠীর ডিএনএতে লক্ষ্য করা যায়। এ থেকে প্রমাণ মেলে যে একদা আফ্রিকা থেকে আদিম মানুষ পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছিল। এবার দেখো এই পরিযানের কারণ কি। প্রাচীনকালে আফ্রিকা থেকে আদিম মানুষ পৃথিবীর বিভিন্ন মহাদেশে ভূখণ্ডে ছড়িয়ে পড়ে। এর পিছনে কারণ ছিল এক হচ্ছে অনুকূল আবহাওয়ার সন্ধান। প্লেস্টেশন যুগের একটি বড় সময়কাল জুড়ে পর্যায়ক্রমে তুষার যুগ বিরাজ করেছিল। এই প্রতিকূল আবহাওয়ায় মানুষ বেঁচে থাকার তাগিদে অপেক্ষাকৃত অনুকূল আবহাওয়ার সন্ধানে নতুন স্থানের উদ্দেশ্যে যাত্রা করেছিল। আবার উষ্ণ যুগেও একইভাবে অনুকূল আবহাওয়ার সন্ধানে আফ্রিকার আদিম মানুষ উন্নত যাত্রা করেছিল। 2 হচ্ছে স্থলভাগের সংযুক্তি। প্লেস্টেশন যুগে সমুদ্র, নদী নালা, জলরাশি শীতল হয়ে কয়েকবার বরফে পরিণত হয়েছিল। ফলে পূর্বে জলরাশি দ্বারা বিচ্ছিন্ন বিভিন্ন স্থলভাগ বরফের দ্বারা সংযুক্ত হয়েছিল এবং আদিম মানুষ বরফের উপর দিয়ে অন্যত্র যাত্রা করার সুযোগ পেয়েছিল। 3 হচ্ছে খাদ্যের সংস্থান। শিকার ও খাদ্য সংগ্রহের প্রয়োজনেও মানুষ আফ্রিকা থেকে নতুন স্থানের উদ্দেশ্যে যাত্রা করেছিল। পরিযানের পদ্ধতি কি? আফ্রিকার আদিম মানব প্রধানত দুভাবে সেখান থেকে অন্য দেশে মহাদেশে যাত্রা করেছিল। এক হচ্ছে স্থলভাগের উপর দিয়ে। আদিম মানুষ আফ্রিকার স্থলভাগের উপর দিয়ে ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত বিভিন্ন দেশ মহাদেশে ছড়িয়ে পড়েছিল। স্থলভাগের উপর দিয়ে তারা মূলত ইউরোপ ও এশিয়া মহাদেশে পৌঁছতে পেরেছিল। 2 হচ্ছে বরফের সমুদ্রের উপর দিয়ে। এছাড়া তুষার যুগে পৃথিবীর বিভিন্ন সমুদ্রের জলরাশি ঠান্ডায় বরফে পরিণত হয়েছিল। স্থলভাগের বিস্তীর্ণ অংশ বরফের চাদরে ঢাকা পড়ে গিয়েছিল। এইভাবে জল স্থলভাগ বরফের চাদরে আবৃত হয়। সাগর দ্বারা বিচ্ছিন্ন মহাদেশগুলির মধ্যে সংযোগ স্থাপিত ছিল। বরফের এই সংযোগের সহায়তায় আদিম মানুষ প্রয়োজনের তাগিদে বরফের ওপর দিয়ে দূর দূরান্তে যাত্রা করেছিল। ইউরোপ ও এশিয়া মহাদেশে আগত আদিম মানুষের পরবর্তীকালে সমুদ্রের উপর দিয়েই আমেরিকা ও অস্ট্রেলিয়ায় পৌঁছেছিল। 2টি গুরুত্বপূর্ণ বহির্গমন দেখো। আফ্রিকার আদিম মানুষের সকল প্রজাতি আফ্রিকা থেকে অন্যত্র সরে পড়েনি বলে মনে করা হয়। জীবাশ্ম রেকর্ডের ভিত্তিতে গবেষকগণ দাবি করেন যে লুসি প্রজাতির মানব গোষ্ঠী সম্ভবত আফ্রিকার মাটি ছেড়ে বহির্বিশ্বে যাত্রা করেনি। তবে আফ্রিকার অন্যান্য বেশ কয়েকটি আদিম মানব গোষ্ঠী দীর্ঘকাল ধরে অনুকূল আবহাওয়ার খোঁজে ও বেঁচে থাকার তাগিদে অন্যত্র ছড়িয়ে পড়েছিল। বহির্বিশ্বের উদ্দেশ্যে আফ্রিকার আদিম মানুষের 2টি বহির্গমনের বিশেষ গুরুত্ব পেয়েছিল। এক হচ্ছে প্রথম বহির্গমন। মনে করা হয় যে হোমো ইরেক্টাস প্রজাতির একটি মানব গোষ্ঠী সর্বপ্রথম আফ্রিকার মাটির মায়া ত্যাগ করে বাইরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। বলাই বাহুল্য যে কোন দিগ্বিজয়ের উদ্দেশ্য নয়, খাদ্য সংগ্রহ, অনুকূল আবহাওয়ার সন্ধানেই তারা আফ্রিকা থেকে বেরিয়ে পড়েছিল। আফ্রিকার আদিম মানব গোষ্ঠীর এই বেরিয়ে পড়া প্রথম আফ্রিকা থেকে বহির্গমন বলে অভিহিত হয়। জীবাশ্ম রেকর্ড থেকে অনুমান করা হয় যে এই পর্বে ওই পরিযানকারীরা বেশ কিছুকাল আফ্রিকার নিকটবর্তী উষ্ণ অঞ্চলগুলিতে অবস্থান করেছিল। পি এন্ড্রুস ও সি সিঙ্গার মনে করেন যে পরবর্তীকালে এশিয়া ও ইউরোপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে তাদের সময় লেগেছিল প্রায় 5 লক্ষ বছর। এদের উত্তরসূরিরাই চীন, জাভা সহ এশিয়া মহাদেশের বিভিন্ন স্থানে আজ থেকে 2.5 লক্ষ বছর পূর্বে বিচরণ করত। 2য় বহির্গমন। প্রথম বহির্গমনের দীর্ঘকাল পর হোমো স্যাপিয়েন্স নামে আধুনিক মানুষ আফ্রিকা থেকে বহির্বিশ্বের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল। প্রত্নতত্ত্ববিদ অনুমান করেন যে পূর্ব আফ্রিকার নিরক্ষীয় অঞ্চল থেকে হোমো স্যাপিয়েন্সের একটি বড় মাপের পরিযান ঘটেছিল আজ থেকে প্রায় 1,30,000 বছর আগে। তুষার যুগে এই অঞ্চলে তীব্র ঠান্ডা আবহাওয়ার কারণে মানুষ এখান থেকে অন্যত্র সরে পড়তে শুরু করেছিল। পণ্ডিতগণ এই বেরিয়ে পড়াকে 2য় আফ্রিকা থেকে বহির্গমন বলে অভিহিত করেছেন। এই সময় থেকে শুরু হয় পরবর্তী দীর্ঘকাল ধরে আফ্রিকা থেকে হোমো স্যাপিয়েন্স পরিযান করেছে। আধুনিক মানব ইতিহাসে 2য় এবং তার পরবর্তীকালের বহির্গমনই বেশি গুরুত্বপূর্ণ। এবার দেখো বিভিন্ন মহাদেশের বহির্গমন। আফ্রিকা থেকে বিভিন্ন সময় বিভিন্ন মহাদেশীয় ভূখণ্ডে আদিম মানুষের পরিযান করেছিল পণ্ডিতগণ অভিমত দিয়ে থাকেন। এক হচ্ছে ইউরোপ মহাদেশের যাত্রা। আফ্রিকা মহাদেশের ভূখণ্ডে থেকে আদিম মানুষের আধুনিক বংশধর সর্বপ্রথম নিকটবর্তী ইউরোপীয় ভূখণ্ডে পৌঁছায়। আরবের পথ। আফ্রিকা থেকে আদিম মানুষের পক্ষে ইউরোপে পৌঁছানো খুব সহজ ছিল। আরবের ভূখণ্ড হল আফ্রিকার সঙ্গে ইউরোপের সংযোগস্থল। আরবের স্থলভাগের উপর দিয়ে তারা খুব সহজেই ইউরোপ মহাদেশীয় ভূখণ্ডে পৌঁছে গিয়েছিল। 2 আরবের উত্তর দিকের পথ। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি সম্মেলনে জানানো হয়েছে যে আফ্রিকা থেকে আদিম মানুষের আরবের দক্ষিণ প্রান্তের পথ ধরে ইউরোপের বিভিন্ন দিকে অগ্রসর হয়েছিল। উত্তর দিকের মিশরীয় পথ ধরে তারা ইউরোপের দিকে যাত্রা করেনি। এশিয়া থেকে যাত্রা। আফ্রিকার আদিম মানুষের বংশধররা সুদূর অতীতে এশিয়া মহাদেশে পদার্পণ করেছিল এবং এই মহাদেশের দূর দূরান্তে সর্বোচ্চ ছড়িয়ে পড়েছিল। তারা প্রধানত 2টি ধারা এশিয়া মহাদেশে পৌঁছেছিল। এক হচ্ছে ইউরোপ থেকে।
আদিম মানুষের প্রথম আফ্রিকা থেকে ইউরোপে ছড়িয়ে পড়েছিল এবং ইউরোপ থেকে স্থলপথে এশিয়া মহাদেশের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে এই পরিযান প্রথম পশ্চিম এশিয়া এবং পরে চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার জবদ্বীপ প্রভৃতি স্থানে ঘটেছিল। কারণ চীন, দক্ষিণ পূর্ব এশিয়ার জবদ্বীপ প্রভৃতি স্থানে মানুষের পূর্বপুরুষের যতটা প্রাচীন নিদর্শন পাওয়া গেছে, সেই তুলনায় ভারতে প্রাপ্ত আদিম মানুষের নিদর্শনগুলি ততটা প্রাচীন নয়। 2 হচ্ছে আরবের পথ। IBM এর সিনিয়র ম্যানেজার অজয় রুয়ারু তার গবেষণায় উল্লেখ করেছেন যে আফ্রিকা থেকে আদিম মানুষের একটি শাখা আরব হয়ে ইউরেশিয়ার পথ ধরে ভারতে প্রবেশ করেছিল। তিনি জিন তত্ত্বের গবেষণা দ্বারা প্রমাণ করতে চেয়েছেন যে দক্ষিণ ভারতের মানব গোষ্ঠী ইউরোপের তুলনায় বরং আফ্রিকার মানব গোষ্ঠীর অনেক কাছাকাছি। যাই হোক, এশিয়া মহাদেশের মেসোপটেমিয়া, ভারত, চীন প্রভৃতি দেশের নানা স্থানে আদিম মানুষের বসতি গড়ে উঠেছিল। 3 হচ্ছে উত্তর আমেরিকা যাত্রা। আদিম মানুষ আজ থেকে অন্তত 30-40 হাজার বছর পূর্বে এশিয়া মহাদেশ থেকে উত্তর আমেরিকায় পদার্পণ করেছিল। 1 হচ্ছে বেরিং প্রণালীর পথ। বেরিং প্রণালী ধরে এশিয়া থেকে আমেরিকার দূরত্ব মাত্র 50 মাইল। বেরিং প্রণালীর এই 50 মাইল পথে অতিক্রম করে আদিম মানুষ এশিয়া থেকে উত্তর আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেছিল। সেই সময় তুষার যুগ চলেছিল বলে বেরিং প্রণালীর বৃহদাংশ বরফে ঢাকা ছিল। এই বরফের উপর দিয়ে মানুষ উত্তর আমেরিকায় পৌঁছেছিল। বিচ্ছিন্নতা। আজ থেকে 10,000 বছর পূর্বে যখন সর্বশেষ তুষার যুগের অবসান ঘটে, তখন সমুদ্রের বরফ গলে জলে পরিণত হয়। ফলে এশিয়া উত্তর আমেরিকার ভূখণ্ডের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। ফলে আদিম মানুষ পরবর্তীকালে আর এই পথে উত্তর আমেরিকায় যেতে পারেনি। 3 হচ্ছে ভাইকিংদের অভিযান। কোন কোন পণ্ডিত মনে করেন যে খ্রিস্টীয় 10ম শতাব্দী নাগাদ ভাইকিংরা ইউরোপ থেকে গ্রিনল্যান্ড, নিউ ফাউন্ডল্যান্ড, লাব্রাডার উপকূল প্রভৃতি স্থানে ছড়িয়ে পড়েছিল। এই সময় লিপ নামে জনৈক ভাইকিং এর নেতৃত্বে বেশ কিছু নরনারী গবাদি পশু সহ লাব্রাডার উপকূলে বসবাস করতে চায়। অবশ্য ভাইকিংদের এই যাত্রা সম্পর্কে বিতর্ক আছে। 4 দক্ষিণ আমেরিকা যাত্রা। পানামা যোজক অতিক্রম। আদিম মানুষ উত্তর আমেরিকায় পৌঁছানোর পর সেখান থেকে পরবর্তীকালে আরো দক্ষিণ দিকে অগ্রসর হয়েছিল। দক্ষিণের পানামা যোজকের বরফের উপর দিয়ে তারা দক্ষিণ আমেরিকায় ভূখণ্ডে পদার্পণ করেছিল। এরপর ধারাবাহিক বিস্তার লাভের মাধ্যমে তারা দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। বিচ্ছিন্নতা দেখো এরপরে। পরবর্তীকালে উষ্ণ যুগে সমুদ্রের জলরাশির দ্বারা বিচ্ছিন্ন হয়ে তারা হাজার হাজার বছর ধরে বহির্জগতের প্রভাবমুক্ত হয়ে সেখানে বসবাস করেছিল। এই দক্ষিণ আমেরিকাতেই সুপ্রাচীন মায়া ও আজটেক সভ্যতা গড়ে উঠেছিল। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পরবর্তীকালে স্পেনীয় নাবিক কোর্টেস দক্ষিণ আমেরিকায় আজটেক সভ্যতার সুন্দর সুন্দর ঘর বাড়ি দেখে অবাক হলো। তিনি লক্ষ্য করেছিলেন যে সেখানকার বাসিন্দারা তখনও প্রস্তর যুগেই পড়ে আছে, লৌহ যুগে পৌঁছতে পারেনি। 5 হচ্ছে অস্ট্রেলিয়া যাত্রা। তুষার যুগে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া সংলগ্ন সংকীর্ণ সমুদ্রের জলরাশি বরফে পরিণত হয়। এই বরফের উপর দিয়ে মানুষ এশিয়া থেকে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়। ইন্দোনেশিয়া যাত্রা। আদিম মানুষ আজ থেকে অন্তত 30,000 বছর পূর্বে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে বরফের সমুদ্র অতিক্রম করে বর্তমান ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপে পৌঁছায়। অস্ট্রেলিয়া যাত্রা। ইন্দোনেশিয়া থেকে সমুদ্রের বরফের উপর দিয়ে আরো এগিয়ে তারা পৌঁছে যায় অস্ট্রেলিয়া মহাদেশে। তুষার যুগের অবসানের পরবর্তীকালে এই ভূখণ্ড আবার সমুদ্রের জলরাশি দ্বারা বিচ্ছিন্ন হওয়ার ফলে আদিম মানুষ বহির্জগতে মুক্ত হয়ে সেখানে বসবাস করতে থাকে। তবে ভৌগোলিক আবিষ্কারের পরবর্তীকালে এখানে ইউরোপীয়রা ব্যাপক হারে এসে এখানকার প্রাচীন জনজাতিকে নিশ্চিহ্ন করতে থাকে। স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। পরের ভিডিও দেখা হবে। তোমরা এটা বেশ কয়েকবার শুনতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।